ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকে আরেকবার স্বাগত জানাই আমাদের এই ইউটিউব চ্যানেলে। আমরা দেখেছি ক্লাস 10-এর অন্যান্য বিষয়গুলির তুলনায় ইতিহাস বিষয়টি অনেক ছাত্রছাত্রীদের কাছেই কম আগ্রহের বা অপছন্দের বিষয়। আবার বিগত কয়েকটি মাধ্যমিক পরীক্ষাতেও আমরা দেখেছি ইতিহাস বিষয়ে প্রশ্নপত্র নিয়ে অনেক অভিযোগ, যেমন প্রশ্ন কমন আসেনি বা ঘুরিয়ে প্রশ্ন এসেছে বা 2 নম্বর প্রশ্নগুলো 4 নম্বরে পড়েছে। তাই এই সকল সমস্যাগুলিকে মাথায় রেখে এবং আগামী মাধ্যমিক পরীক্ষার দিকে লক্ষ্য রেখে আমরা কয়েকটি পর্বে আলোচনা করব ক্লাস 10-এর ইতিহাস বিষয়টি, যেখানে সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তরের আলোচনা চলবে অধ্যায় হিসাবে এবং নম্বর ভিত্তিক আলোচনা হিসাবে। আজ আমরা আলোচনা করব ক্লাস 10-এর ইতিহাস বিষয়ে 2 নম্বর এবং 4 নম্বর প্রশ্ন নিয়ে। এখানে আমরা দেখছি গত 4টি মাধ্যমিক পরীক্ষায় 2 নম্বর প্রশ্ন পড়েছে এই প্রথম অধ্যায় থেকে। যেমন 17 সালে পড়েছে 1 সামাজিক ইতিহাস কী, 2 ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কী। 18 সালে পড়েছে 2টি প্রশ্ন, পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী, এবং 2 স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয়। 2019 সালে পড়েছে 3টি প্রশ্ন, আঞ্চলিক ইতিহাস চর্চা কেন গুরুত্বপূর্ণ, 2 সরকারি নথিপত্র বলতে কী বোঝায়, এবং 3 সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কী। আর 2020 সালে পড়েছে 2টি প্রশ্ন এখান থেকে, আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্র এর সীমাবদ্ধতা কী, এবং আত্মজীবনী এবং স্মৃতিকথা বলতে কী বোঝায়। বিগত মাধ্যমিক পরীক্ষায় ইতিহাসের এই 2 নম্বর প্রশ্নগুলো নেচার একটু খেয়াল করলে আমরা দেখব প্রশ্নগুলো কখনোই 1+1=2 এই রকম ভেঙে কখনোই পড়েনি, পড়েছে মোট 2 নম্বর প্রশ্ন হিসাবেই, এবং মূলত 5 রকমভাবে, হয় সংজ্ঞা বা 2টি বৈশিষ্ট্য বা কারণ বা গুরুত্ব বা ফলাফল অথবা তুলনা বা পার্থক্য, এই 5 রকম প্রকারে 2 নম্বর প্রশ্নগুলো এসেছে। তাই আগামী মাধ্যমিক পরীক্ষায় 2 নম্বর প্রশ্নগুলো কীরকম হতে পারে তার আমি 26টি নমুনা প্রশ্ন তৈরি করে রেখেছি। আশা করি এই 26টা প্রশ্ন যদি বাড়িতে চর্চা করা যায় বা অনুশীলন করা যায়, এর থেকেই আগামী মাধ্যমিক পরীক্ষায় 2 নম্বর প্রশ্ন প্রথম থেকে আমরা শিওর কমন পেয়ে যাব। প্রশ্নগুলি হলো এই রকম। 1 নম্বর, নতুন সামাজিক ইতিহাস কী। 2 নতুন সামাজিক ইতিহাসের 2টি বৈশিষ্ট্য লেখো বা নতুন সামাজিক ইতিহাসের নতুনত্ব কী। 3 নম্বর, কোন কোন বিষয়ে স্থান লাভের ফলে আধুনিক ইতিহাস চর্চায় বৈচিত্র্য এসেছে। 4 নম্বর, নিম্নবর্গের ইতিহাস চর্চা কী বা সাবঅল্টার্ন স্টাডিজ কাকে বলে। 5 নম্বর, খেলাধুলার ইতিহাস কেন গুরুত্বপূর্ণ। 6 খেলার ইতিহাসে 1911 খ্রিস্টাব্দ কেন তাৎপর্যপূর্ণ। 7 খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চা আমাদের কোন কোন বিষয় জানতে সাহায্য করে। 8 পোশাকের ইতিহাস চর্চা আমাদের কোন কোন বিষয় জানতে সাহায্য করে। 9 শিল্প স্থাপত্যের ইতিহাস কেন তাৎপর্যপূর্ণ। 10 চলচ্চিত্র কিভাবে ইতিহাসের উপাদান হিসেবে কাজ করে। 11 স্থানীয় ইতিহাস চর্চা কী। 12 স্থানীয় ইতিহাস চর্চা কেন গুরুত্বপূর্ণ বা আঞ্চলিক ইতিহাস চর্চা কেন গুরুত্বপূর্ণ। 13 পরিবেশের ইতিহাস কী। 14 পরিবেশ ইতিহাস চর্চা কেন প্রাসঙ্গিক বা পরিবেশের ইতিহাস চর্চার প্রয়োজনীয়তা কোথায় বা এটি কেন গুরুত্বপূর্ণ। 15 নারী ইতিহাস বা নারী বিদ্যা বলতে কী বোঝো। 16 নারী ইতিহাসের গুরুত্ব কী বা নারী ইতিহাস চর্চা কেন প্রাসঙ্গিক। 17 সরকারি নথিপত্র বলতে কী বোঝায়। 18 ইতিহাসের উপাদান রূপে সরকারি নথিপত্র কতটা গুরুত্বপূর্ণ বা ইতিহাসের উপাদান হিসেবে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কতখানি। 19 লেখাগার বা মাহফেজখানা বা আর্কাইভ কী। 20 আত্মজীবনী বা অটোবায়োগ্রাফি কাকে বলে। 21 স্মৃতিকথা বা মেমোরিজ কাকে বলে। 22 জীবনী ও আত্মজীবনী এর মধ্যে পার্থক্য কী। 23 আত্মজীবনী ও স্মৃতিকথার মধ্যে তুলনা করো। 24 আত্মজীবনী ও স্মৃতিকথা কীভাবে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহৃত হয়। 25 সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কী, এবং 26 সোমপ্রকাশ পত্রিকাটিকে কেন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। তাহলে এই 26টা প্রশ্ন যদি আমরা বাড়িতে চর্চা করতে পারি, আশা করি আগামী মাধ্যমিক পরীক্ষায় 2 নম্বর প্রশ্নগুলো আমরা শিওর কমন পাবো। আমরা জানি এই 2 নম্বরের প্রশ্নগুলির উত্তরে বাক্যসীমা 2 থেকে 3টি বাক্য।
তাই কিভাবে এই উত্তরগুলো দুটো বা তিনটে বাক্যে সংক্ষেপে লেখা যায় বা কী করে পয়েন্ট আকারে সহজে সাজিয়ে উত্তর লিখলে আমরা 2 নম্বরের মধ্যে ফুল মার্কস পেতে পারবো, তার কিছু নমুনা উত্তর আমি তৈরি করে রেখেছি। যে 26টি প্রশ্ন এই রকম উত্তর সহ আমি আলোচনা করছি। যেমন 1 নম্বর, নতুন সামাজিক ইতিহাস কী? এর উত্তরটা আমরা এরকম লিখতে পারি যে আধুনিক ইতিহাস চর্চায় রাজা, নেতা বা উচ্চবর্গের মানুষের কথাই নয়, সমাজের সর্বস্তরের মানুষ যেমন সাধারণ মানুষ, শ্রমিক, নারী এবং বিশেষত নিম্নবর্গের সাধারণ মানুষের ইতিহাস আলোচিত হয়, সেই বৃহত্তর ইতিহাসকে বলা হয় নতুন সামাজিক ইতিহাস বা সামাজিক ইতিহাস বা অন্য অর্থে টোটাল হিস্ট্রি। 2 নম্বর প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাসের দুটি বৈশিষ্ট্য লেখো বা এর নতুনত্ব কী? 3 নম্বর প্রশ্ন, কোন কোন বিষয়ের স্থান লাভের ফলে আধুনিক ইতিহাস চর্চায় বৈচিত্র্য এসেছে? এই দুটি উত্তর ধরন প্রায় একই রকম। 2 নম্বর উত্তরটা আমরা এরকম বলতে পারি, নতুন সামাজিক ইতিহাসের দুটি বৈশিষ্ট্য কী বা নতুন সামাজিক ইতিহাসের নতুনত্ব কী? যে উত্তর এইরকম, নতুন সামাজিক ইতিহাসের মূল দিকগুলি হল: ক, ইতিহাসের বিষয়বস্তু হবে সামগ্রিক, অর্থাৎ ইতিহাস কেবল রাজাদের সাম্রাজ্য বিস্তার বা নেতাদের আলোচনা আন্দোলনই নয়, মানব সভ্যতার বিবিধ দিক যেমন রাষ্ট্রনীতি, সমাজ, অর্থনীতি, সংস্কৃতি, শিল্প চর্চা, খেলাধুলা, পরিবেশ সব কিছুই হবে ইতিহাসের বিষয়বস্তু। এটা আমরা আরও সংক্ষেপে বলতে পারি, বোঝানোর জন্য বড় করলাম বাক্যটাকে। 2 নম্বর পয়েন্ট, খ, ইতিহাসের বিষয়বস্তুর বিশ্লেষণ হবে সমাজের নিচুতলা থেকে, অর্থাৎ ইতিহাস রচিত হবে সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি থেকে। তাহলে দুটো পয়েন্ট সংক্ষেপে আমরা এরকম বলতে পারি যে নতুন সামাজিক ইতিহাসের মূল বৈশিষ্ট্য কি? 1, ইতিহাসের বিষয়বস্তু হবে সামগ্রিক, অর্থাৎ মানব সভ্যতা বিবিধ দিক এর মধ্যে আলোচিত হতে হবে 1, এবং 2 নম্বর, ইতিহাসের বিষয়বস্তুর বিশ্লেষণ হবে সমাজের নিচুতলা থেকে বা ইতিহাস রচিত হবে সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি থেকে। 3 নম্বর প্রশ্ন আমরা দেখলাম যে কোন কোন বিষয়ের স্থান লাভের ফলে আধুনিক ইতিহাস চর্চায় বৈচিত্র্য এসেছে। কোন কোন বিষয়? আগেই নামগুলো আমরা পেলাম যে 1, সাধারণ মানুষের জীবনযাত্রা, 2, খাদ্যাভ্যাস, 3, পোশাক পরিচ্ছদ, 4, খেলাধুলা, 5, শিল্প চর্চা, 6, চিকিৎসাবিদ্যা, 7, বিজ্ঞান চর্চা, 8, পরিবেশ চর্চা, 9, নারী ইতিহাস প্রভৃতি। এই সকল বিষয়ের আলোচনার দ্বারাই আধুনিক ইতিহাস চর্চায় বৈচিত্র্য এসেছে। আসলে পূর্বেকার ইতিহাস চর্চা মূলত ছিল রাজাদের বা নেতাদের সাম্রাজ্যবাদী ইতিহাস বা রাজনৈতিক আন্দোলনের ইতিহাস, সেগুলো থেকে বেরিয়ে এসে এই ছোটোখাটো বিষয়গুলোকেও তুলে ধরার ফলে নতুন সামাজিক ইতিহাসের বা আধুনিক ইতিহাস চর্চায় বৈচিত্র্য এসেছে। 4 নম্বর প্রশ্ন, নিম্নবর্গের ইতিহাস চর্চা কী বা সাবালটার্ন স্টাডিজ কী, কাকে বলে? এর উত্তর আমরা এরকম বলতে পারি যে জাতি, ধর্ম, বর্ণ, অর্থ, লিঙ্গ প্রভৃতি সকল কিছুর বিচারে যারা সমাজের নিম্নস্তরের অন্তর্ভুক্ত, তাদের দৃষ্টিভঙ্গিকে প্রাধান্য দিয়ে যে ইতিহাস চর্চা করা হয় তাকে বলা হয় নিম্নবর্গের ইতিহাস বা সাবঅল্টার্ন স্টাডিজ। 1980 দশকে ডক্টর রণজিৎ গুহ ভারতে এই ইতিহাস চর্চার সূচনা করেছিলেন। 5 প্রশ্ন, খেলাধুলার ইতিহাস কেন গুরুত্বপূর্ণ? এর উত্তর আমরা এইরকম বলতে পারি দুটি পয়েন্টে যে খেলাধুলার ইতিহাস কোনো দেশে জনগণের মধ্যে গণ আবেগ তৈরিতে বা জাতীয়তাবোধের বিকাশে সাহায্য করে। 2 নম্বর, খেলাধুলা বিভিন্ন দেশের মধ্যে আন্তর্জাতিক সম্পর্ক নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি 2 নম্বর থাকে, এরকম দুটো পয়েন্ট আমরা বললাম, এটা আবার 4 প্রশ্ন হতে পারে, তখন 4টে পয়েন্টকে আমরা হেডিং সমেত বলতে পারবো। 6 প্রশ্ন, খেলার ইতিহাসে 1911 খ্রিস্টাব্দ কেন তাৎপর্যপূর্ণ? উত্তরটা আমরা এইরকম লিখতে পারি যে 1911 খ্রিস্টাব্দে দেশীয় ফুটবল দল মোহনবাগান দল ইংরেজদের ইস্ট ইয়র্ক ক্লাবকে খালি পায়ে ফুটবল খেলে 2-1 গোলে হারিয়ে আইএফএ শিল্ড জয় করে। পরাধীন ভারতে এই ঘটনা ছিল স্বাধীনতা সংগ্রামের সমতুল্য। আর এ বিষয়ে একটা ছোট প্রশ্ন আমাদের জেনে রাখতে হবে যে এই খেলায় মোহনবাগান দলের ক্যাপ্টেন ছিলেন শিবদাস ভাদুড়ী। 7 নম্বর প্রশ্ন রয়েছে, খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চা আমাদের কোন কোন বিষয় জানতে সাহায্য করে? এবং 8 প্রশ্ন রয়েছে, পোশাকের ইতিহাস চর্চা আমাদের কোন কোন বিষয় জানতে সাহায্য করে? দুটো প্রশ্নের উত্তর আমরা একই রকমই উত্তর লিখতে পারি। যেমন খাদ্যাভ্যাসের ইতিহাস কোন কোন বিষয় জানতে সাহায্য করে? 1, বিভিন্ন যুগের মানুষের খাদ্যাভ্যাসের বিবর্তন থেকে আমরা মানুষের সভ্যতার অগ্রগতির কথা জানতে পারি। আর খ, বিভিন্ন অঞ্চলে মানুষের খাদ্যাভ্যাসের বৈচিত্র্য ওই অঞ্চলে মানুষের স্বাতন্ত্র, তাদের সমাজ, সংস্কৃতি প্রভৃতি বিষয় জানতে সাহায্য করে। তাহলে খাদ্যাভ্যাস বলে আমরা এই দুটো পয়েন্ট করলাম। যদি এটা উল্লেখ থাকে পোশাকের ইতিহাস চর্চা কেন গুরুত্বপূর্ণ বা কী কী জানতে পারি, তাহলে এই বাক্যগুলোকে আমরা
খাদ্যাভ্যাস শব্দটাকে বদলে দিয়ে পোশাকের ইতিহাস কথা লিখলেই উত্তর দুটো তৈরি হতে পারে। যেমন কয়ের পয়েন্ট, বিভিন্ন যুগের মানুষের পোশাকের ইতিহাস বা পোশাকের বিবর্তন থেকে আমরা মানুষের সভ্যতার অগ্রগতি কথা জানতে পারি। এবং 2, বিভিন্ন অঞ্চলে মানুষের পোশাকের বৈচিত্র্য ওই অঞ্চলে মানুষের স্বাতন্ত্র্য, তাদের সমাজ সংস্কৃতি প্রভৃতি বিষয় জানতে সাহায্য করে। 9 নম্বরে প্রশ্ন রয়েছে, শিল্প স্থাপত্যের ইতিহাস কেন তাৎপর্যপূর্ণ? উত্তর আমরা এরকম লিখতে পারি, শিল্প স্থাপত্যের ইতিহাস থেকে 1, তার নির্মাতা বা শাসকের মনোভাব বা শাসন রীতি সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারি। 2, সেই স্থাপত্য থেকে তার ধর্মীয় পরিচয় বা ধর্ম সম্পর্কে মনোভাব জানতে পারি। এছাড়া সমকালীন যুগের সমাজ, অর্থনীতি, সংস্কৃতি ও নির্মাণ শৈলী পরিচয় পাওয়া যায় এই শিল্প স্থাপত্যগুলি থেকে। 10 নম্বর প্রশ্ন রয়েছে, চলচ্চিত্র কিভাবে ইতিহাসের উপাদান হিসেবে কাজ করে? দুটো পয়েন্টে এরকম লিখতে পারি যে চলচ্চিত্র থেকে কোনো ঘটনা বা বিষয়ের পুনর্নির্মাণ আমরা পেয়ে থাকি। 2 বা কোনো সমাজ সভ্যতা বা কোনো কালের বাস্তব রূপ কাল্পনিক আকারে আমরা চলচ্চিত্র থেকে পেয়ে থাকি। 11 নম্বরের প্রশ্ন, স্থানীয় ইতিহাস চর্চা কী বা আঞ্চলিক ইতিহাস চর্চা কী? 12 নম্বর প্রশ্ন রয়েছে, এই স্থানীয় ইতিহাস চর্চা বা আঞ্চলিক ইতিহাস চর্চা কেন গুরুত্বপূর্ণ? আমরা উত্তরগুলো এইরকম লিখতে পারি, স্থানীয় ইতিহাস চর্চা কী না, ভৌগোলিক বিচারে কোনো স্থানীয় অঞ্চল বা স্থানীয় সম্প্রদায়, স্থানীয় ব্যক্তি বা স্থানীয় বিষয়কে কেন্দ্র করে যে ইতিহাস চর্চা করা হয় তাকে বলা হয় স্থানীয় ইতিহাস চর্চা বা আঞ্চলিক ইতিহাস চর্চা। তাহলে মাথায় রাখতে হবে, স্থানীয় বলতে কেবলমাত্র ভৌগোলিক স্থানকে বোঝাবে এমন নয়, স্থানীয় মানুষজন বা বিষয়কে কেন্দ্র করে হলেও হবে। আর এর গুরুত্বপূর্ণ কেন এই ইতিহাস চর্চা? স্থানীয় ইতিহাস চর্চার মাধ্যমে কোনো বিশেষ স্থান, সম্প্রদায়, ব্যক্তি বা বিষয়ের অনালোকিত দিকগুলি প্রকাশিত হয়। মানে আমাদের কাছে অজানা অনেক বিষয় আমাদের কাছে জানা হয়ে থাকে। স্থানীয় ইতিহাসের দ্বারা সেই বিশেষ অঞ্চল, সম্প্রদায়, ব্যক্তি বা বিষয়ের প্রতি স্থানীয় মানুষের আগ্রহ বা গুরুত্ব বৃদ্ধি পায় এবং এর দ্বারা বৃহত্তর ইতিহাসও সমৃদ্ধ হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই স্থানীয় ইতিহাস চর্চার মাধ্যমেই আমরা আমাদের স্থানীয় এলাকার সম্পর্কে অনেক খুঁটিনাটি তথ্য জানতে পারি বা সেই এলাকা সম্পর্কে জানার আগ্রহ বৃদ্ধি পায়। তেরো নম্বরের প্রশ্ন ছিল, পরিবেশের ইতিহাস কি? আর পরের 14 নম্বর প্রশ্ন, পরিবেশ ইতিহাস চর্চা কেন প্রাসঙ্গিক বা পরিবেশ ইতিহাস চর্চা কেন গুরুত্বপূর্ণ? ইতিহাস চর্চা কি আমরা সহজে তৈরি করতে পারবো, এটি কেন গুরুত্বপূর্ণ বা কেন পরিবেশ ইতিহাস চর্চা শুরু হয়েছে? দুটো পয়েন্ট আমরা বলতে পারি। পরিবেশের ইতিহাস চর্চার মাধ্যমে মানব সভ্যতায় পরিবেশের গুরুত্ব, পরিবেশের উপাদানসমূহ, তাদের পারস্পরিক সম্পর্ক ও নির্ভরতা সম্পর্কে ধারণা লাভ করা যায়। আর পরিবেশের ইতিহাসের মাধ্যমেই বর্তমান পৃথিবীতে পরিবেশের সংকট, বিপর্যয় ও তার ভয়াবহতা সম্পর্কে এবং তার নিবারণের জন্য পরিবেশ রক্ষা প্রয়োজনীয়তা সম্পর্কেও মানুষ সচেতন হতে পারে। এই সকল কারণে পরিবেশ ইতিহাস চর্চা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। 15 নম্বরের প্রশ্ন, নারী ইতিহাস কি বা নারী ইতিহাস চর্চা কি? আর 16 নম্বর রয়েছে, নারী ইতিহাস চর্চার গুরুত্ব কি বা নারী ইতিহাস চর্চা কেন প্রাসঙ্গিক? নারী ইতিহাস চর্চা কি না, প্রাচীনকাল থেকে সমাজ, রাজনীতি, শিক্ষা, আন্দোলন প্রভৃতি সকল ক্ষেত্রে নারীদের গুরুত্বপূর্ণ অবদান থাকা সত্ত্বেও ইতিহাসে বিভিন্ন পর্যায়ে তা ছিল উপেক্ষিত। তাই প্রচলিত ইতিহাস চর্চার সংশোধন ঘটিয়ে ইতিহাসে নারীদের ভূমিকার উপর আলোকপাতের উদ্দেশ্যে যে নতুন ইতিহাসে ধারার সূত্রপাত হয় তাকে বলে নারী ইতিহাস বা নারীবিদ্যা বা মানবী বিদ্যা। আর পরের প্রশ্ন রয়েছে, নারী ইতিহাস চর্চা কেন প্রাসঙ্গিক বা কেন গুরুত্বপূর্ণ? 4 নম্বরে থাকে, আমরা 2 পয়েন্ট বলতে পারি এরকম। 1, নারী ইতিহাস চর্চার গুরুত্ব কি? 1, আধুনিক নারী সমাজে অনুপ্রেরণা। বিভিন্ন যুগে বিভিন্ন দেশের নারীদের সমাজ, রাজনীতি, শিক্ষা, সংস্কৃতিতে অবদানসমূহ আধুনিক নারী সমাজের অনুপ্রেরণার উৎসরূপে কাজ করে। 2, নারী নিপীড়নের অবসান।
দীর্ঘ সময় ধরে ভারত তথা বিশ্বের নারী সমাজ অশিক্ষা, বাল্যবিবাহ, পণপ্রথা, বধূ নির্যাতন, যৌন নিপীড়ন প্রভৃতি দ্বারা কীরূপে শোষিত হতো তার তথ্যাবলী প্রকাশিত হওয়ায় সেগুলির অবসানের পথ ক্রমশ প্রশস্ত হয় এই নারী ইতিহাস চর্চার মধ্য দিয়ে। এছাড়া বাড়তি আমরা আরেকটা পয়েন্ট বলতে পারি যে নারী অধিকার ও সমতা প্রতিষ্ঠা, যেমন নারী ইতিহাসের দ্বারাই বিভিন্ন দেশে নারীরা ক্রমশ তাদের অধিকার মর্যাদা সম্পর্কে সচেতন হয়েছে এবং সমাজে নারী পুরুষ সমতা প্রতিষ্ঠায় অগ্রসর হয়েছে। এই রকম আমরা পয়েন্ট বলতে পারি নারী ইতিহাসের গুরুত্ব বা নারী ইতিহাসের প্রাসঙ্গিকতা সম্পর্কে। পরের প্রশ্ন রয়েছে, সরকারি নথিপত্র বলতে কী বোঝো? সরকারি নথিপত্র কী? আমরা টেক্সট বইতে আমরা এটা উত্তরে পেয়ে থাকি। সরকারি নথিপত্র বলতে বোঝায় পুলিশ বা গোয়েন্দাদের রিপোর্ট, সরকারি আধিকারিকদের নানা বিষয়ে প্রতিবেদন, সরকারি চিঠিপত্র, বিভিন্ন দেশের মধ্যেকার সন্ধি বা চুক্তিপত্র, ভূমি ও রাজস্ব বিষয়ক তথ্যাবলী এবং সরকারি নির্দেশ, উদ্যোগ ও পদক্ষেপের বিবরণসমূহ, এগুলোকে বলা হয় সরকারি নথিপত্র। আর এর সাথে প্রশ্ন অনেক সময় থাকে, ইতিহাসের উপাদান রূপে সরকারি নথিপত্র কতটা গুরুত্বপূর্ণ? এবং এই প্রশ্ন আমরা বিগত মাধ্যমিকে দেখেছি যে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা, যে সরকারি নথিপত্রগুলি ইতিহাসের উপাদান হিসেবে এর সীমাবদ্ধতা বা ত্রুটি কতখানি বা কতগুলি। আমরা দুটি পার্টের উত্তর আমরা দেখতে পারি। গুরুত্ব কি না, সরকারি নথিপত্রের গুরুত্ব 1 নম্বর, সরকারি নথিপত্র থেকে কোনো শাসক বা সরকারের বিভিন্ন প্রশাসনিক ও অর্থনৈতিক পদক্ষেপ, তার প্রয়োজনীয়তা ও সরকারি মনোভাব সম্পর্কে ধারণা লাভ করা যায়। 2 নম্বর গুরুত্ব, সরকারি নথিপত্র বিশেষত চিঠিপত্র থেকে ব্রিটিশ শাসিত ভারতবর্ষে বিভিন্ন বিদ্রোহ, বিপ্লবীদের কার্যকলাপ, জাতীয় নেতৃবৃন্দের প্রতি সরকারি মনোভাব ও গৃহীত পদক্ষেপ সম্পর্কে গোপন তথ্য জানতে পারা যায়, এর গুরুত্ব। আর এর ত্রুটি কী বা সীমাবদ্ধতা কতখানি, মানে কতটা বিষয় আমরা জানতে পারি না, কী কী? 1 নম্বর, সরকারি নথিপত্র সীমাবদ্ধতা কী? 1 নম্বর, সরকারি নথিপত্রগুলি মূলত সরকার বা প্রশাসকের দৃষ্টিভঙ্গিতেই রচিত হয়, ফলে এগুলিতে সরকারি মনোভাবেরই প্রতিফলন ঘটে। যেমন বিপ্লবীদের ব্রিটিশ সরকার ডাকাত রূপে চিহ্নিত করতেন, ফলে তাদের এই নথিপত্র থেকে আমরা বিপ্লবীদের সম্পর্কে সেরূপ ধারণাই লাভ করতে পারি। আর 2 নম্বর ত্রুটি কী বা সীমাবদ্ধতা কী? সরকারি নথিপত্রে সরকারের নঅর্থক দিকগুলি অপ্রকাশিত থেকে যায়, মানে তারা তাদের ত্রুটির দিকগুলো প্রকাশ করে না। তাই এর জন্য অন্যান্য উপাদানসমূহ যেমন সমকালীন পত্রপত্রিকা, স্মৃতিকথা প্রভৃতির সাহায্য নিতে হয়। তাই এক কথায় বলা যায় ইতিহাসের উপাদান রূপে সরকারি নথিপত্র অসম্পূর্ণ বা যাচাইযোগ্য। 19 নম্বর প্রশ্ন রয়েছে, লেখাগার বা মহাফেজখানা বা আর্কাইভ কী? যে স্থানে কোনো দেশ বা রাজ্যের সরকারি নথিপত্র, গোপন রিপোর্ট ও তথ্যাবলী সরকারি তদারকিতে সংরক্ষণ করে রাখা হয় তাকে বলে লেখাগার বা মহাফেজখানা। এর সঙ্গে আমরা উল্লেখ করতে পারি ভারতের জাতীয় মহাফেজখানা বা জাতীয় অভিলেখাগার নতুন দিল্লিতে অবস্থিত। এর পাশাপাশি কয়েকটি প্রশ্ন আমাদের রয়েছে, যেমন আত্মজীবনী কাকে বলে, স্মৃতিকথা কাকে বলে, জীবনী আত্মজীবনীর মধ্যে পার্থক্য, আত্মজীবনী স্মৃতিকথার মধ্যে তুলনা, এগুলো খুব সহজ আমরা তৈরি করতে পারি। যেমন জীবনী কাকে বলে আমরা সবাই জানি যে কোনো বিশেষ ব্যক্তির জীবনের ঘটনাবলী যখন অপর কোনো লেখকের দ্বারা সংকলিত হয় তখন তাকে বলে জীবনী বা বায়োগ্রাফি, যেমন সুনীল গঙ্গোপাধ্যায়ের রচিত নতুন আলো। আত্মজীবনী কাকে বলে, অটোবায়োগ্রাফি কি, কোনো বিশেষ ব্যক্তি যখন নিজের জীবনের ঘটনাবলী নিজেই সংকলন করে থাকেন তখন তাকে বলে আত্মজীবনী বা অটোবায়োগ্রাফি, যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জীবন স্মৃতি একটি আত্মজীবনী। স্মৃতিকথা কাকে বলে, কোনো ব্যক্তির অতীত জীবনে ঘটে যাওয়া বা অতীতে দেখা কোনো ঘটনা বা ঘটনাবলী যখন কোনো স্মৃতিচারণের মাধ্যমে সংকলন করা হয়ে থাকে তখন তাকে বলে স্মৃতিকথা, যেমন মান্না দে রচিত জীবনে জলসাঘরে, মণিকুন্তলা সেন রচিত সেদিনের কথা। তবে একটু খেয়াল রাখতে হবে এই আত্মজীবনী স্মৃতিকথার মধ্যে সামান্য পার্থক্য রয়েছে। আত্মজীবনী মূলত সেই ব্যক্তিরই লেখা নিজের জীবনের ঘটনাবলীর পুঙ্খানুপুঙ্খ বিবরণ, আর স্মৃতিকথা হলো কিন্তু তার জীবনের পরিপূর্ণ ঘটনা নয়। স্মৃতিকথা হলো সেই ব্যক্তির লেখা তার জীবনের ঘটে যাওয়া বা তার দেখা, তার অভিজ্ঞতালব্ধ বিভিন্ন ঘটনার বিবরণ। তাই এখান থেকে উত্তর আমরা পেতে পারি আত্মজীবনীর সঙ্গে স্মৃতিকথার তুলনা। 24 প্রশ্ন, আত্মজীবনী ও স্মৃতিকথা কিভাবে ইতিহাসের উপাদান রূপে ব্যবহৃত হয়, মানে এর গুরুত্ব কী? 1 নম্বর,
আত্মজীবনী ও স্মৃতিকথাগুলিতে সমকালীন সমাজ, রাজনীতি, অর্থনীতির বাস্তব চিত্র ফুটে ওঠে। 2 নম্বর, আত্মজীবনী ও স্মৃতিকথায় বিভিন্ন ব্যক্তি প্রত্যক্ষদর্শী হিসাবে বিভিন্ন ঐতিহাসিক ঘটনার বিবরণ দিয়ে থাকেন, ফলে এগুলির সত্যতা অনেক বেশি। এগুলির গুরুত্ব। পরে 25 নম্বর প্রশ্ন রয়েছে, সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কী? পার্থক্য কী? নামের মধ্যে আমরা পেতে পারি যে সকল পত্রপত্রিকা নির্দিষ্ট সময়ের ব্যবধানে অর্থাৎ সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, ত্রৈমাসিক বিভিন্ন আকারে প্রকাশিত হয় তাকে বলে সাময়িক পত্র। আর যে সকল পত্রপত্রিকা প্রাত্যহিক সংবাদপত্র নিয়ে প্রাত্যহিক দিনের ঘটনাবলী সংবাদ নিয়ে দৈনিক আকারে প্রকাশিত হয় তাকে বলা হয় সংবাদপত্র। আর 26 নম্বরে শেষ প্রশ্ন রয়েছে, সোমপ্রকাশ পত্রিকাটি কেন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল? এই দুটি কারণ আমরা দেখাতে পারি 2 নম্বরের জন্য। ক, ব্রিটিশ সরকারের নিয়ম নীতি সমালোচনা ও ক্রমাগত ব্রিটিশ বিরোধী লেখা প্রকাশের দায়ে সোমপ্রকাশ পত্রিকার বিরুদ্ধে অর্থদণ্ড ধার্য করা হয়। পরে এই অর্থদণ্ড অগ্রাহ্য করায় এবং লর্ড লিটনের দেশীয় ভাষা সংবাদপত্র আইনের দ্বারা সরকার 1 বছরের জন্য এই পত্রিকাটি প্রকাশ বন্ধ করে দেয়। তাহলে আমরা দেখলাম 2 নম্বরের প্রশ্নগুলোকে, সংজ্ঞাগুলোকে এরকম 2 বা 3টে বাক্যের সংজ্ঞা আকারে এবং বৈশিষ্ট্য, গুরুত্ব, কারণ এই রকম উত্তরগুলোকে আমরা 2টি পয়েন্টে উত্তর লিখে শেষ করতে পারি 2 নম্বর উত্তর যথাযথভাবে 2 নম্বর পাওয়ার জন্য। আশা করি এই 2 নম্বর প্রশ্ন এবং উত্তরের আলোচনা তোমাদের আগামী মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিতে যথেষ্ট সাহায্য করবে। এবার আমরা আসছি 4 নম্বর প্রশ্নের আলোচনায়। আগামী 2021 সালে মাধ্যমিক পরীক্ষার জন্য ইতিহাসের এই প্রথমত থেকে যদি আমরা এই 10টা 4 নম্বর প্রশ্ন অনুশীলন করে রাখতে পারি বা চর্চা করতে পারি, আশা করি সামনের মাধ্যমিক পরীক্ষায় আমরা সহজেই 4 নম্বর প্রশ্নগুলো কমন পেতে পারবো। যেমন এই 10টি প্রশ্ন হলো: 1, নতুন সামাজিক ইতিহাস কী? এর মূল দিক বা বৈশিষ্ট্যগুলি লেখো। 2, খেলাধুলা কীভাবে জাতীয়তাবোধের প্রসারে সহায়তা করে? এটা 2 নম্বর অথবা 4 নম্বর যে কোনো প্রশ্ন হিসেবে পড়তে পারে। আগেই বলেছি 2 নম্বর পড়লে 2টো পয়েন্ট আমরা ইউজ করব, যেমন আমরা 2 নম্বর প্রশ্নের আলোচনায় এর উত্তর 2টি আলোচনা করেছি, এবং 4 নম্বর পড়লে 4টে পয়েন্ট বলবো। 3, খেলার ইতিহাসে 1911 সাল কেন তাৎপর্যপূর্ণ? এটাও 2 বা 4 নম্বরে প্রশ্ন হতে পারে। 4, ইতিহাসের উপাদান হিসেবে সংবাদপত্র ও সাময়িক পত্রের পার্থক্য কীরূপ? 5, ইতিহাসের উপাদান হিসেবে আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব লেখো। 6, ইতিহাসের উপাদান হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি কতখানি গুরুত্বপূর্ণ? 7, 70 বৎসর গ্রন্থে সমকালীন ইতিহাসের কোন দিকগুলি ফুটে উঠেছে? 8, জীবনে ঝরাপাতা গ্রন্থে সমকালীন ইতিহাসের কোন পরিচয় পাওয়া যায়? 9, আধুনিক ইতিহাস চর্চায় নারী ইতিহাস বা মানববিদ্যা কেন গুরুত্বপূর্ণ? এটা 2017 সালেও পড়েছে। অথবা এর থেকে আসতে পারে নারী ইতিহাস চর্চার বৈশিষ্ট্য বা প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা। এবং 10, ইতিহাসের উপাদান হিসেবে ইন্টারনেট ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। তাহলে আমরা যদি এই 10টা প্রশ্নকে চর্চা করে রাখতে পারি, আশা করি এর থেকে 2 তো পাবোই, এবং 4 নম্বর প্রশ্ন এর থেকেই 2021 মাধ্যমিকে আমরা সহজে কমন পেতে পারবো। আমরা জানি মাধ্যমিক পরীক্ষার ইনস্ট্রাকশন অনুসারে এই 4 নম্বর প্রশ্নগুলির উত্তর লিখতে হয় 7 থেকে 8টি বাক্যের মধ্যে। কিন্তু পরীক্ষার খাতায় প্রতি বছর দেখা যায় যে পরীক্ষার্থীরা এর উত্তরগুলিকে যত সম্ভব বেশি লেখার চেষ্টা করে, কারণ 7-8টি বাক্যে তারা শেষ করতে পারে না। ফলস্বরূপ তাদের অন্য উত্তরগুলো লেখার সময় কম পড়ে যায়। তাই আমরা যদিও 4 নম্বর প্রশ্নের উত্তরের আলোচনা অন্য ভিডিওতে করব, তাই মোটামুটি নমুনা হিসেবে দেখে নেব যে 4 নম্বর প্রশ্নগুলি কিভাবে পয়েন্ট আকারে সাজিয়ে লিখলে 7 থেকে 8টি বা ম্যাক্সিমাম 10টি বাক্যের মধ্যে 4 নম্বরের উত্তরগুলোকে সহজে লিখে নেওয়া যায়। যেমন আমরা দেখে নেব, প্রথম প্রশ্ন রয়েছে, নতুন সামাজিক ইতিহাস কি? এর মূল দিক বা বৈশিষ্ট্যগুলি লেখো। আমরা এর আগে 2 নম্বর প্রশ্নে দেখেছি এর সংজ্ঞা এবং বৈশিষ্ট্য। তাই 4 নম্বর প্রশ্নের জন্য প্রথমে আমরা আলোচনা করে নেব নতুন সামাজিক ইতিহাস কি তার সংজ্ঞাটা। তারপর পরের প্যারাগ্রাফে আলোচনা করব এক লাইনে এই নতুন সামাজিক ইতিহাসের সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গ কারা। তারপরে ডাইরেক্ট চলে আসবো এর বৈশিষ্ট্য বা মূল দিক 4টি পয়েন্টে হেডিং করে। যেমন 1 নম্বরে দিতে পারি
বৈশিষ্ট্য, সামগ্রিক ইতিহাস অর্থাৎ নতুন সামাজিক ইতিহাস হবে সামগ্রিক ইতিহাস। 2 নম্বর পয়েন্টে রাখতে পারি নিচুতলার ইতিহাসের বা নিচুতলা মানুষের প্রাধান্য। 3 নম্বরে উদাহরণ হিসেবে দিতে পারি বৈশিষ্ট্য, নারী ইতিহাস চর্চা যুক্ত করা হয়েছে, স্থানীয় ইতিহাস চর্চা। এই রকমভাবে যে খেলাধুলার ইতিহাস, খাদ্যাভ্যাস ইতিহাস এর সাথে যুক্ত করা হয়েছে। তাহলে এইভাবে আমরা 4টে পয়েন্টকে আমরা হেডিং আকারে আলোচনা করব বা 5টা পয়েন্টকে আলোচনা করব। বাকি পয়েন্টগুলোকে আমরা লাস্ট একটা প্যারাগ্রাফে সংক্ষেপে 1টা বা 2টো বাক্যের মধ্যে শেষ করব। আবার যেমন রয়েছে দ্বিতীয় প্রশ্নে যে আধুনিক ইতিহাস চর্চায় খেলার ইতিহাস কেন তাৎপর্যপূর্ণ বা খেলাধুলা কীভাবে জাতীয়তাবাদের প্রসারে সহায়তা করে। এর জন্য একই রকমভাবে আমরা শুরুতে লিখতে পারি যে খেলাধুলার ইতিহাসের সূচনা কবে হয়েছিল, এরতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন কোন কোন ঐতিহাসিক বা গবেষকগণ, এবং তার পাশাপাশি এর গুরুত্বগুলোকে আমরা 4টে পয়েন্ট হেডিং আকারে বলতে পারি। 2 নম্বরের পয়েন্টে আমরা যেটা বলেছি 2 নম্বর প্রশ্নে 2টো পয়েন্ট বলেছি, তার সাথে আমরা আরও 2টো পয়েন্টকে যোগ করে হেডিং আকারে আলোচনা করব। যেমন 1 নম্বর শরীরচর্চা ও চরিত্র গঠনে এর গুরুত্বপূর্ণ ভূমিকা। 2 জাতীয়তাবোধের বিকাশে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা। বর্ণ ও জাতির বৈষম্য দূরীকরণে এর গুরুত্বপূর্ণ এবং এর পাশাপাশি আন্তর্জাতিক সম্পর্ক নির্ধারক হিসেবে কীভাবে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে সেগুলোকে আমরা একটা করে পয়েন্টে হেডিং করে ব্যাখ্যা করে আলোচনা করতে পারি। পরবর্তী পর্বে আমরা নিয়ে আসছি প্রথম অধ্যায়ের কয়েকটি গুরুত্বপূর্ণ 4 নম্বর প্রশ্নের বিশদ আলোচনা এবং অবশিষ্ট অধ্যায়গুলির 1, 2 এবং 4 নম্বরের প্রশ্নগুলির সম্পর্কে আলোচনা। তাই সকলে সুস্থ থেকো, ভালো থেকো এবং আমাদের এই ইউটিউব চ্যানেলের সঙ্গে থেকো। ধন্যবাদ।